বিচারকদের বদলি, শৃঙ্খলা, তাদের প্রমোশন সমস্ত কিছু যে মন্ত্রণালয়ের সাথে ছিল সেটি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলে আসবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন তার একটা অবসান ঘটবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের প্রধান হিসেবে মাননীয় প্রধান বিচারপতির যে আর্থিক সক্ষমতা 50 কোটি টাকা পর্যন্ত স্বতন্ত্র আর্থিক সক্ষমতা প্রদান করা হয়েছে। এর বাইরে যদি যাই তাহলে সেটা হয়তো রাষ্ট্রের একনেকে গিয়ে অনুমোদন হতে হবে। কিন্তু এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। অর্থাৎ একটা স্বতন্ত্র রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ, যে বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অন্য 2টি অঙ্গ নির্বাহী বিভাগ এবং আইনসভা তাদের কার্যক্রমকে যারা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে, পর্যালোচনা করতে পারে, রিভিউ করতে পারে, সেটি হচ্ছে বিচার বিভাগ। সুতরাং আমি এই 3টি বিভাগের কোনো বিভাগকে ছোট করে দেখতে চাই না। তবে 3টি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা চিন্তা করি, আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃতপক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক দিক থেকে, একটি হচ্ছে প্রশাসনিক দিক থেকে। আমি ব্যক্তিগতভাবে অধ্যাদেশটি জারি হওয়ার পরে আমি এটাকে স্বাগত জানিয়েছি। তবে আমি যে কথাটি আপনারা দেখেছেন গতকাল সামাজিক মাধ্যমে অধ্যাদেশটি জারি হওয়ার পরে আমি একটা প্রাথমিক প্রতিক্রিয়া বলেছি যে এর নির্ভর করবে, সঠিকতা নির্ভর করবে আসলে বাস্তবায়ন আমরা কিভাবে করছি তার উপরে। কারণ আমাদের দেশে অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃতপক্ষে তার বাস্তবায়ন হয় না, অনেকাংশে সেগুলো মুখ থুবড়ে পড়ে। যে প্রত্যাশা নিয়ে যে সমস্তগুলো করা হয় সেই প্রত্যাশা অনেক ক্ষেত্রে পূরণ হয় না। আমি মনে করি বিচার আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট এটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরো অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। তার মধ্যে প্রথম যে কাজটি আমার কাছে মনে হয় একজন বিচারকের সততা এবং একজন বিচারকের শির দাঁড়া করে উঁচু থাকার মানসিকতা। আমরা বিভিন্ন সময়ে অতি সম্প্রতিও আমরা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতি তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হয়েছেন। এমন বিচারপতি আছেন যাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ এসেছে বলে আমরা জেনেছি। তো এরকম একটা প্রতিষ্ঠানকে যদি আপনি প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, তাহলে এই বিচার প্রশাসনের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের সমস্ত ব্যক্তি এবং সরকার তাদের প্রত্যেককে অত্যন্ত খোলা মনে এটাকে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিবেন, এরকম একটা মানসিকতা থাকতে পারে। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। নিম্ন আদালতের বিচারকদের উপরে নিয়ন্ত্রণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টে এলেও এটি কার্যকর হবে না যদি না প্রকৃতপক্ষে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আনা যেতে পারে। আর একটা বড় সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে তদবির সমস্যা। এই পোস্টিং, এই ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে দেখি, এই সমস্যাটা অত্যন্ত প্রকট। আমাদের জুডিশিয়াল অফিসার শুধুমাত্র না, আপনি অন্যান্য যে কোনো সেবা খাতেই যদি বলেন, কোনো ব্যক্তি ঢাকা থেকে কোনোদিন তার চাকরির কর্মস্থলে গিয়ে স্থায়ী হতে চায় না। এটা আমাদের একটা রাষ্ট্রীয় বড় সমস্যা। আপনি সে ডাক্তার বলেন, অন্য যে বলেন, ইভেন যদি আইনজীবীদেরকেও বলেন, আমরা যারা সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করি অনেকাংশে আমরাও এক্ষেত্রে দোষমুক্ত নই। সুতরাং এটাকে যদি প্রকৃতপক্ষে কার্যকর করতে হয় তাহলে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে প্রসঙ্গ থাকবে, প্রত্যেকটা বিচারক, নিম্ন আদালতের বিচারক যারা থাকবেন তারা সেখানে তাদের স্ব স্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, তারা বিচার কার্যক্রম করবেন, তারা তাদের সময়ের প্রতি দায়িত্ব পালন করবেন। এগুলো হচ্ছে আমার প্রত্যাশা। এই সমস্ত কাজ আনুষঙ্গিক সমস্ত কিছু না করে শুধুমাত্র একটা স্বতন্ত্র সচিবালয় করে দিলাম, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে না এবং স্বাধীনভাবে কাজ করবে, এই কথাটা মনে করার জন্য আমার মনে হয় বোকামি। দেখুন, আমি তো অবশ্যই মনে করি যে আমাদের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সাহেব, তিনি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরে বিশেষ করে 5 আগস্ট 2024 পরবর্তী নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশে বিচার বিভাগ হবে প্রভাবমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত, কলুষমুক্ত। সুতরাং এই যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য মাননীয় প্রধান বিচারপতি উনি স্বতন্ত্র সচিবালয় এটাকে স্বাধীন করার ক্ষেত্রে ওনার যে নিরন্তর প্রচেষ্টা, আমি অবশ্যই মনে করি এটা তার একটি সফলতা। এবং আমি মনে করি যে অন্যান্য এই অন্তর্বর্তীকালীন সরকার যারা দীর্ঘদিন আমাদের আইনজীবীদের পক্ষ থেকেও দীর্ঘদিনভাবে দাবি করা হয়েছে, স্বতন্ত্র রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সবচেয়ে বড় কথা বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তারা কিন্তু সবচেয়ে বেশি স্বতন্ত্র সচিবালয়ের জন্য বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সবচেয়ে বেশি কথা বলে থাকেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এটা এমন একটি সময় হচ্ছে
যখন কোনো রাজনৈতিক সরকার এখানে নেই। রাজনৈতিক সরকার নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। সুতরাং সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশে ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দলও অবশ্যই এই মুভটাকে, এই সিদ্ধান্তটাকে, এই উদ্যোগটাকে অবশ্যই তারা সাধুবাদ জানাবেন, স্বাগত জানাবেন, এটা আমার প্রত্যাশা।